আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। নতুন বছরের সাথে নতুন বছরের শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি দ্য ব্র্যান্ড নিউ এপিসোড অফ লেটস লিভ ফুটবল। বেশ লম্বা একটা গ্যাপ পড়ে গেল লাস্ট এপিসোডের পরে, প্রায় 1 মাস পরে। বিভিন্ন কারণে এই 1 মাসের মধ্যে আর এপিসোড করা হয়নি। দর্শক মণ্ডলী, এই 1 মাসের মধ্যে আমরা বাংলাদেশে জাতীয় অঙ্গনে দুজনকে হারিয়েছি। প্রথমজন জনাব শরীফ ওসমান হাদি, গত 18 ডিসেম্বর আততায়ীর গুলিতে 12 ডিসেম্বর সম্ভবত 12 ডিসেম্বর উনি আততায়ীর গুলিতে আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি, এবং এই লড়াই করতে করতেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আর নেক্সট হচ্ছে 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন বেগম খালেদা জিয়া, যার জন্য আসলে কোনো উপাধি, কোনো পদবি, কোনো বা কোনো বিশেষণ, কোনো কিছুরই প্রয়োজন নেই। বেগম খালেদা জিয়া তার নাম এবং তার ব্যক্তিত্বই তার পরিচয় বহন করে, আর কোনো পরিচয় তার দেওয়া লাগে না। মুক্তিগামী দেশপ্রেমী বাংলাদেশিদের জন্য বাংলাদেশের গণতন্ত্রের অপর নাম বেগম খালেদা জিয়া। তিনি যে রাজনৈতিক অঙ্গনে যে আত্মত্যাগ তিনি স্বীকার করেছেন, এবং মানে তার মানবিক গুণাবলী, আসলে তিনি কতটা মার্জিত এবং কতটা পরিমিতিবোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন, তা বাংলাদেশের মানুষ সবসময় এই সব গুণাবলীর কারণে তাকে মনে রাখবে। এবং তার বিপরীত অবস্থানে ছিলেন আরেকজন নেত্রী, কোট অ্যান্ড কোট নেত্রী, যার মুখের ভাষা, বাচনভঙ্গি, দেশবিরোধী কার্যক্রম এবং অন্য দেশের প্রতি আনুগত্য, এগুলো সবাই মানুষ দেখেছে। এবং এগুলো দেখার কারণে বেগম খালেদা জিয়ার ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়া যে কত বড়, সেটা মানুষ ঠারে ঠারে বুঝেছে। এবং আমি বলবো, বাংলাদেশের রাজনীতির প্রতিটি অধ্যায়ে বেগম খালেদা জিয়া একজনই, এবং এরকম ব্যক্তিত্ব আসলে খুব কমই আসবে আমাদের রাজনীতিতে। জনাব শরীফ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার রুহ মাগফিরাত কামনা করে এই এপিসোডটি শুরু করছি। ডিয়ার ভিউয়ার্স, এই এপিসোডটি এবার ইউরোপিয়ান টপ 5 লিগের একটা হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট হিসাবে বলতে পারেন। আমরা বছরের শুরুতে একটা প্রেডিকশন করেছিলাম, সেই প্রেডিকশনের সাথেও আমরা এই প্রেডিকশনটা আমাদের বর্তমান অবস্থা একটা তুলনা করব। প্রথমে বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা দিয়ে যদি শুরু করি, বুন্দেসলিগাতে আর কোনো টিম আছে বলেই তো মনে হয় না এই মুহূর্তে। যথারীতি সবার প্রেডিকশন ছিল বায়ার্ন মিউনিখ, আমারও প্রেডিকশন ছিল বায়ার্ন মিউনিখ, এবং বায়ার্ন মিউনিখ অলরেডি তাদেরকে শুধু ট্রফিটা হাতে দেওয়া বাকি, এবং বিস্তর গ্যাপ নিয়ে তারা অলরেডি হাফ সিজন পার করেছে। আর হ্যারি কেইন ইজ ইন দ্য ফর্ম অফ হিজ লাইফ টাইম, এবং সেই সাথে লুইস ডিয়াজ, অলিসে, নিকোলাস জ্যাকসন সবাই মোটামুটি স্কোরিং এর মধ্যে আছেন। মানে বায়ার্ন মিউনিখ 1-2টা ম্যাচ এখন হ্যারি কেইনকে ছাড়াও তাদের খুব একটা সমস্যা ছাড়াই তারা পার করে ফেলতে পারবে। তাই এই লিগ নিয়ে কথা বলার কিছু নাই। আর আরেকটা লিগের বিষয়ে, যেটা সবচেয়ে সহজ প্রেডিকশন বলেছিলাম, লিগ 1 ফ্রেঞ্চ লিগে ইন্টারেস্টিংলি, যেটা যে দলের কারণে এটাকে ফার্মার্স লিগ বলতো, গত 1 দশক ধরে যারা অবিসংবাদিত চ্যাম্পিয়ন, এবার হাফ সিজন শেষে তারা টপ পজিশনে নেই। এটাই সবচেয়ে অদ্ভুত। মানে এই সিজনের এই পর্যায়ে এই আলোচনাটা হবে, এটাই আসলে কল্পনার বাইরে ছিল। যাই হোক, এন্ড রেজাল্ট কী হবে এটা নিয়ে ডাউটটাই শেষ পর্যন্ত
পিএসজি চ্যাম্পিয়ন হবে, পিএসজি লিগ জিতবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট মানে তাদের ডমিনেন্সে একটা আহ, নতুন চ্যালেঞ্জ আসতে পারে, এই বিষয়ে তারা একটু প্রস্তুত থাকতে পারে। ফ্রেঞ্চ লিগটা আগের মতো হয়তো এতটা ইজি আগামী কয়েক সিজন হয়তো তারা নাও পেতে পারে, এটা বলাই যায়। ফ্রেঞ্চ লিগ নিয়ে আসলে ডাউট নেই। পিএসজির কথা, চ্যাম্পিয়ন্স লিগের ইস্যু যখন আসবে তখন আমরা পিএসজি নিয়ে বলবো আরো। সিরি আটা গত কয়েক সিজন কিন্তু সিরিয়া একদম ডাউন টু দ্য ওয়ার যাচ্ছে। লাস্ট 4-5 সিজন মোটামুটি একদম লাস্ট ম্যাচ ডেতে না গেলেও পেনাল্টিমেট উইক পর্যন্ত লড়াইটা সাধারণত থাকে। এবার সেই ইন্টার মিলান একটা ম্যাচ কম খেলেছে, আজকে ম্যাচ যদি ইন্টার মিলান জিতে তাহলে পয়েন্টটা দাঁড়াবে ইন্টার মিলান 39, এসি মিলান 38 এবং নাপোলি 37, জাস্ট 2 পয়েন্টস সেপারেটিং দ্য টপ 3 টিমস। এবং খুব নিকটেই শ্বাস নিচ্ছে জুভেন্টাস এবং রমা। আমার মনে হয় দুইজনেরই এখন 33 পয়েন্ট করে আছে 18 ম্যাচ পরে। তো এবারও এখন পর্যন্ত 5 ওয়ে ব্যাটেল বলাই যায়, 3 ওয়ে ব্যাটেলের জুভেন্টাস এবং রমাকে ধরে। এবং বেশ ভালো লড়াই জমে উঠেছে। আর আসলে এবার সেরিয়াতে নাপোলিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাপোলিকেই সবাই ফেভারিট ধরেছিল। কেভিন ডি ব্রুইনাকে অ্যাড করার কারণেই হয়তো সবাই নাপোলির প্রতি একটু আগ্রহ ছিল। আমিও নাপোলিকেই আমার প্রেডিক্টেড চ্যাম্পিয়ন হিসেবে ধরেছি। তবে আমি আসলে নাপোলিকে যতটা ভালো খেলে জিতবে বলে প্রেডিক্ট করেছি তা না। আমি আসলে ধরেছি অন্য দলগুলা খুব ভালো ফর্মে নাই, এই বছর খুব একটা ভালো নাও করতে পারে। এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, সেই পরিপ্রেক্ষিতেই আসলে আমি ধরেছিলাম নাপোলি হয়তো চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন হতে পারে। নাপোলি আমার কথা মোটামুটি সত্য প্রমাণই করেছে। ওরা খুবই ইনকনসিস্টেন্ট আসলে, যদিও লাস্ট 3 ম্যাচ ওরা জিতে একটু ভালো অবস্থানে আছে। ইন্টার মিলান এবং এসি মিলানও খুব একটা যে কনসিস্টেন্টলি তারা দেখতে পারফর্ম করছে তা না। তবে ক্রিশ্চিয়ান চিভু কোচ হয়ে আসার পরে ইন্টার মিলান প্রথম স্টার্টিংটা তাদের ভালো ছিল না, বাট লেটলি দে আর ব্লুমিং। তো এই মুহূর্তে আমি আমার প্রেডিকশন অবশ্য চেঞ্জ করছি না, আমি স্টিল কনফিডেন্ট নেপোলি এবার চ্যাম্পিয়ন হবে। এর কারণ হিসাবে বলছি লাস্ট 3 ম্যাচ কিন্তু তারা কেভিন ডি ব্রুইনাকে পায়নি। লাস্ট তিনি সম্ভবত ডিসেম্বরের আগে থেকে ইনজিওর্ড। ডি ব্রুইনাকে ছাড়াই নেপোলি ভালোই পারফর্ম করছে এখন লেটলি। প্লাস লুকাকু ফিট হয়ে আসার কথা, হয়তো জানুয়ারিতে না আসলেও ফেব্রুয়ারিতে ফিট হয়ে আসবেন। এবং তার স্পিনাজোলা, ডেভিড নেরেস, অনেক প্লেয়ারই বেশ ভালো ফর্মে আছেন। তো আশা করা যায় স্কট ম্যাকটোমিনে অবশ্য লাস্ট কয়েক ম্যাচে তার কোনো গোল অ্যাসিস্ট পাওয়া যাচ্ছে না, বাট হি ইজ পারফর্মিং ওয়েল, এফেক্টিভ পারফরমেন্সই দিচ্ছেন। আমার মনে হয় নাপোলি উইল বি ইন এ বেটার শেপ ভেরি শর্টলি। এবং ইন্টার মিলান এবং এসি মিলান এখন পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রেখে লিগ জিতবে সেরকম আসলে কোনো লক্ষণ দিতে পারছে না। আসলে সিরিয়াটাই এমন, সিরিয়া খুব ক্লোজ ফাইট হয় এবং সবাই একসাথে কনসিস্টেন্ট হয়ে যায় অথবা সবাই একসাথে ইনকনসিস্টেন্ট হয়ে যায়। এই ইয়েটা থাকে সিরিয়াতে, দেখা যাক। তবে সিরিয়া, আমি লিগটাকে পছন্দ করি এবং এই লিগের খেলার এক্সাইটমেন্ট
ম্যাচগুলোর এক্সাইটমেন্ট অন্যরকম হয়। বাংলাদেশে আসলে সিরিয়ার দর্শক কম। আমরা যখন ছোট ছিলাম ফুটবল দেখা শুরু করেছি তখন সিরিয়াই ছিল সবচেয়ে আকর্ষণীয় লিগ আমরা বলতাম আর কি। স্কুদেটোটা আকর্ষণ অন্যরকম ছিল। এখন সেই আকর্ষণ নেই, বাংলাদেশে দর্শক কম, এর জন্য খেলা দেখা হয় কম। বাট আই সাজেস্ট আপনারা সিরিয়ার লিগগুলো দেখবেন। হাইলাইটস দেখে আসলে বুঝতে পারবেন না। লাইভ ম্যাচ কিছু যদি সুযোগ হয় লাইভ ম্যাচ দেখবেন। এই সিরিয়ার টেম্পোটা একটু ডিফারেন্ট, আপনারা এনজয় করবেন। আচ্ছা, নেক্সট লা লিগার প্রসঙ্গে আসি। লা লিগাতে আমার প্রেডিকশন ছিল রিয়াল মাদ্রিদ, যদিও বেশিরভাগ মানুষ বার্সেলোনার পক্ষেই বাজি ধরেছিলেন, বিকজ গত বছর তাদের ফর্ম দুর্দান্ত ছিল এবং ভেরি এন্টারটেইনমেন্ট ফুটবল খেলেছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ, আমি প্রেডিকশনে রিয়াল মাদ্রিদকে রেখেছিলাম কারণ আমার মনে হয়েছিল জাবি আলোনসো বার্সেলোনার এই হাইলাইন ডিফেন্সকে বড়সড় চ্যালেঞ্জই জানাতে পারবেন। বেসিক্যালি হাইলাইন ডিফেন্স তো বার্সেলোনা তার রিয়াল মাদ্রিদের সাথে দুটো ম্যাচই খেলবে। রিয়াল মাদ্রিদ আমার মনে হয়েছে আর কি ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে নিয়ে একটা ভালো একটা কম্বিনেশন উনি ডেভেলপ করতে পারবেন, যেটা উনি করেছিলেনও। বাট অন অ্যান্ড অফ ভিনিসিয়াসকে দিয়ে কিছু বিতর্ক হয়ে যাওয়ায় আসলে মাঝে মধ্যেই একটু ফ্রোজেন হয়ে যাচ্ছে পারফরমেন্স। আর ওইদিকে বার্সেলোনা শুরুতে কিছু হিকাপস ছিল এবং যথারীতি তারা তাদের হাইলাইন ডিফেন্সেই খেলে যাচ্ছে। হ্যান্সি ফ্লিক তার স্ট্র্যাটেজি খুব একটা চেঞ্জ করেননি এবং তাদের ডিফেন্ডাররা বেশ বেশ কয়েকটা ম্যাচে তাদের ডিফেন্সটা ভুগিয়েছে তারপরও। এবং এল ক্লাসিকো পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদই লিডিংয়ে ছিল এবং এল ক্লাসিকোর আগেও আমি বলেছিলাম যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে যাচ্ছে এবং রিয়াল মাদ্রিদ জিতলো। রিয়াল মাদ্রিদ জিতে তখন মনে হয় 5 পয়েন্টের লিড প্রডিউস করলো। এরপরে কি হইয়া গেল, বার্সেলোনা এখন 4 পয়েন্ট আগে। এখনও আমি আমার প্রেডিকশন রিয়াল মাদ্রিদের পক্ষেই আমি রাখবো। বার্সেলোনা হয়তো হিকাপস আরও আসতে পারে বার্সেলোনার, কারণ তাদের ডিফেন্স এবং তাদের এই ফিক্স স্ট্র্যাটেজি, নন কম্প্রোমাইজিং স্ট্র্যাটেজি, যেটা হ্যান্সি ফ্লিক ম্যাচের পর ম্যাচ এখনও অ্যাপ্লাই করে যাচ্ছেন। আর রিয়াল মাদ্রিদ আজকে একটা ম্যাচ তারা জিতেছে 5-1 এবং গনসালো গার্সিয়া এখানে হ্যাট্রিক করেছেন। রিয়াল মাদ্রিদের এই সিজনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল এমবাপ্পের উপর এক্সেসিভ ডিপেন্ডেন্সি। তাদের 50% গোলই নভেম্বর পর্যন্ত তাদের 50% গোলই এসেছিল এমবাপ্পের কাছ থেকে। আবার গোল কন্ট্রিবিউশন যদি হিসাব করেন অ্যাসিস্ট সহ, সেই পার্সেন্টেজটা আরও বেশি ছিল। সেখান থেকে ছেলেটার নামটা ভুলে গেলাম, টার্কিশ, আর্দেগুলার, গনসালো গার্সিয়া এবং রড্রিগো রিসেন্টলি ভালো ফর্মে এসেছেন। শুধু এই ভিনিসিয়াস আর জাবি আলোনসোর যে কনফ্লিক্টটা যদি তারা ওভারকাম করতে পারে, আমার মনে হয় তারা কনসিস্টেন্ট পারফরমেন্স প্রডিউস করার পর্যায়ে আছে। আর বার্সেলোনা যেহেতু হাইলাইন ডিফেন্সে তারা স্ট্রিক্ট আছে, তারা একটা ব্যাড ফেজ আসলে হয়তো রিয়াল মাদ্রিদ তাদেরকে ক্যাচ আপ করে ফেলতে পারে। তবে সম্ভাবনা আমি এখন বলবো বার্সেলোনারই বেশি, যদিও আমি আমার প্রেডিকশন এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের রাখছি, বাট সম্ভাবনা এখনও লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বার্সেলোনারই বেশি। বার্সেলোনার পক্ষে কাজ করছে রাফিনহার ব্যাক করা।
সে ইনজুরি থেকে ব্যাক করেছে এবং ইনজুরি থেকে ব্যাক করার পর দুর্দান্ত ফর্মে আছে এবং এটাই বার্সেলোনাকে আসলে একটা আপার হ্যান্ড দিচ্ছে। আর বার্সেলোনার আসলে ফরওয়ার্ড লাইনে সবাই পারফর্ম করছে। মিডফিল্ডে পেড্রির উপস্থিতি বার্সেলোনার একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তবে পেড্রি ইদানিং অফ ফর্মে বলবো না, বাট তার প্রেজেন্সটা একটু কম ফেল্ট হচ্ছে। অবশ্য পেড্রির খেলাটা যে খুব বেশি চোখে পড়ে না। ইদানিং আমিও যে খুব বেশি ফুটবল বুঝি তা না, হয়তো তার এফেক্টিভনেসটা অন্য জায়গায়। তবে আমার কাছে মনে হয়েছে পেড্রির রোলটা একটু কম ভূমিকা রাখছে বার্সেলোনার ম্যাচগুলোতে। তবে এই যে অবস্থা আছে, আমার মনে হয় সম্ভাবনা বার্সেলোনার বেশি। বাট আমি আমার প্রেডিকশন রিয়াল মাদ্রিদের পক্ষে ধরছি। তবে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যেহেতু এটা বিশ্বকাপের বছর, এমবাপ্পে হয়তো মানে তার একটু ব্রেক লাগতে পারে। সে একইভাবে মানে ম্যাচের পর ম্যাচ 90 মিনিট করে খেলে গেলে ওয়ার্ল্ড কাপের জন্য আমার মনে হয় সে কিছু তার এনার্জি সেভ করবে ওয়ার্ল্ড কাপের জন্য, যার কারণে সে একটু অন অ্যান্ড অফ একটু হয়তো লেস এফেক্টিভ থাকলেও থাকতে পারে। সেই অবস্থায় আর্দে গুলার এবং গনসালো গার্সিয়া যারা আছেন, বেলিংহাম তো আছেনই, তারা কিভাবে এই ব্যাকআপটা দিবেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আমার মনে হয়। যাই হোক, বেস্ট অফ লাক রিয়াল মাদ্রিদ, দেখা যাক। আর ফাইনালি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রসঙ্গে আসছি। ইংলিশ প্রিমিয়ার লিগটা সবচেয়ে পপুলার লিগের জন্য এটার কথা সবার শেষে বলা হয়। আমার প্রেডিকশন ছিল ম্যানচেস্টার সিটি, বাট এবার লিভারপুলের সামার স্পেন্ডিং দেখে এবং গত বছর লিগ জেতার কারণে আসলে বেশিরভাগ অ্যানালিস্ট প্রি সিজনে লিভারপুলকেই ফেভারিট বলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য। তবে একজন বিখ্যাত ফুটবল অ্যানালিস্ট যার নাম ইশরাফুল আউলিয়া, দ্যাট মিনস মি, আমি বলেছিলাম লিভারপুল এবার হয়তো জিতবে না 3টা কারণে। সেই প্রথম কারণ বলেছিলাম যে তাদের নিউ রিক্রুটগুলা অনেকজনই এসেছে বুন্দেসলিগা থেকে, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে বুন্দেসলিগা থেকে খুব কম প্লেয়ারই এসে আউটরাইট স্টার পারফরমেন্স দিয়েছিলেন। সেই হিসাবে একিটিকে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলে একিটিকে যথেষ্ট ভালো করছেন, বাট ভার্টস এবং ফ্রিম্পং তারা একটু সময় নিয়েছেন। ফ্রিম্পং মাঝে ইনজিওর্ড ছিলেন, ইনজুরি থেকে আসার পর ভালো করছেন। আর ভার্টস পরপর 2 ম্যাচে 2 গোল পেলেন, আজকে তিনি গোল পেয়েছেন। হি ইজ ব্লুমিং লেটলি। কিন্তু শুরুর দিকে আসলে তারা ফ্লারিশিংটা না হওয়ার কারণে লিভারপুল অনেক ভুগেছে। এবং লিভারপুল প্রথম 5টা ম্যাচ জেতার সময় আমি বলেছিলাম তারা যেভাবে ম্যাচগুলো জিতছিল সেটাকে আসলে কোনোভাবে চ্যাম্পিয়ন্স লাগ বা চ্যাম্পিয়ন পারফরমেন্স বলা যায় না। এবং বলতে বলতেই তারা ব্যাড ফেজে গেল, এমনভাবে গেল সেখান থেকে ফিরে আসতে তাদের অনেক সময় লাগলো। যাই হোক, এখন চ্যাম্পিয়নশিপ রেসে লিভারপুল নাই, মেকিং মি স্যাড বাট ট্রুথ, গুড প্রেডিক্টর। এটা একটা লিভারপুল আরেকটা বিষয় আমি সেটাও হাইলাইট করেছিলাম, সেটা হচ্ছে ভ্যান ডাইক এবং মো সালার ফর্ম। তারা দুজনই লাস্ট সিজনে চমৎকার পারফর্ম করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম হয়তো এই সিজনটা তাদের সেরকম যাবে না। তারা হয়তো তাদের একটা 30+ এজ এরকম একটা গত সিজনে চ্যাম্পিয়ন পারফরমেন্স দেওয়ার পরে এই সিজন অফ যেতে পারে। এবং দে অলসো মেড মি ট্রু। মো সালারটা আসলে
তারটা একটু বেশি ডিসঅ্যাপয়েন্টিং হয়ে গেছে। যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও খারাপ হয়েছে এবং পরিস্থিতিটাই খুব বাজে দিকে লিড করেছে। যাই হোক, শেষ পর্যন্ত মো সালাহ হাসি মুখে বিদায় নিয়ে অ্যাফকন খেলতে গিয়েছেন। সম্ভবত এটাই লিভারপুল ছেড়ে তার লাস্ট যাওয়া। দেখা যাক। লিভারপুল ইজ অলরেডি লুকিং ফর এ রিপ্লেসমেন্ট। সেমেনিওকে রিক্রুট করার চেষ্টা করছে তারা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর আর্সেনালের কথা, এখন সবাই বলছেন আর্সেনালই ফেভারিট। আর্সেনাল যে অবস্থায় আছে এখন, আমি বলবো ইয়েস, আর্সেনাল দে আর ফেভারিট। কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে যে দলটা, তার নাম হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং সেই টিমের, সেই ক্লাবের কোচ হচ্ছেন বর্তমানে পেপ গার্দিওলা। যার কারণে আই ক্যানট রুল আউট ম্যানচেস্টার সিটি ইয়েট। আমি এখনও আমার প্রেডিকশন ম্যানচেস্টার সিটি লিগটা জিতবে। আর্সেনাল, if they stop being Arsenal again, only then they will win the league. দেখা যাক। My prediction still Manchester City. Let's see. তবে আর্সেনাল এবার এন্টারটেইনিং ফুটবল খেলছে, এবারে কোনো সন্দেহ নেই। যদিও সেট পিসে তাদের বেশি গোল, সেট পিসে গোলও এন্টারটেইনমেন্ট, এটা কোনো সন্দেহ নাই। বাট চমৎকার, এবং তাদের কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেন্সি নাই, এটাই সবচেয়ে বড় শক্তি তাদের। আর ফিটনেসের দিক থেকেও মাঝে মধ্যে কেউ কেউ ফিটনেসের সমস্যায় ভুগছেন। মাঝখানে বোধহয় ওডেগার্ড ফিরে এসেছেন, বুকায়ো সাকা ফিরে এসেছেন, আবার এখন মনে হয় কাই হ্যাভার্টস এখনও ফিরেননি, গ্যাব্রিয়েল জিসুসও ইনজুরি থেকে ফিরে এসেছেন। এবং তাদের স্কোয়াড ডেপথ বলতে যা বোঝায়, আর্সেনালের স্কোয়াড ডেপথটা এই বছর আসলে এই সিজন রিমার্কেবল। দেখা যাক কি হয়। আর চ্যাম্পিয়ন্স লিগ স্টিল টু আর্লি টু সে। ফেভারিটের তালিকায় রেখেছিলাম রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি এবং বায়ার্ন। পিএসজি, বায়ার্ন ভালো অবস্থানে আছে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা একটু পিছিয়ে, বেশ খানিকটা পিছিয়ে আছে পয়েন্ট টেবিলে, এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে আর্সেনাল উইথ 6 from 6। প্রিমিয়ার লিগের টিমগুলোর চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনার বিষয়ে আমি একটা এপিসোডে বলেছিলাম যে যদি চ্যাম্পিয়নশিপ টাইটেল রেসটা যদি নেক টু নেক যতক্ষণ আগায় থাকবে, ততক্ষণ ম্যানচেস্টার সিটি বা আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হিসাবে তাদেরকে বিবেচনা করার আসলে কোনো সুযোগ নেই। আই স্টিক টু দিস প্রেডিকশন। সিটি এবং আর্সেনাল নেক টু নেকই গেছে। অবশ্য এখন একটা গ্যাপ হয়ে গেছে, 4 পয়েন্টের একটা গ্যাপ হয়েছে, বাট স্টিল ম্যানচেস্টার সিটি ইজ ম্যানচেস্টার সিটি। এবং আমি আগে অনেকবার বলেছি, ফ্রম দ্য টার্ন অফ দ্য ইয়ার, জানুয়ারি থেকে টিল দ্য এন্ড অফ দ্য সিজন, ম্যানচেস্টার সিটি খুবই কম পয়েন্ট লুজ করে, এবং সেটা যদি তারা এবার ধরে রাখে, দে আর স্টিল ফেভারিট টু উইন দ্য লিগ। সো চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু, প্রিমিয়ার লিগে যেহেতু আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি এখনও তারা দুইজনই টাইটেল রেসে আছেন, সো চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে আমি রুল আউট করছি। লিভারপুল ইজ আউট অফ টাইটেল রেস। লিভারপুলকে সেই হিসাবে কি চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট ধরা যায়? লিভারপুলের এবারের পারফরমেন্সে খুব একটা আশাবাদী আমাকে করছে না, বাট ইউ নেভার নো। আর যে 4টা টিমের কথা বললাম, পিএসজি, বায়ার্ন, বার্সা এবং রিয়াল, তাদের বার্সা এবং রিয়ালের টেবিলের পজিশন আসলে এই মুহূর্তে কোনো ম্যাটার করে না। লাস্ট সিজন যদি মনে রাখেন, লিভারপুল লিগে অলমোস্ট 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচই জিতেছিল, লাস্টেরটা ডেড রাবার, তারা ওই ম্যাচটা হেরেছিল। বাট টপ পজিশনে তারা শুরু করেছিল এবং রাউন্ড অফ 16-এ গিয়ে পড়লো পিএসজি। জাস্ট ওই মুহূর্তে একটা
ট্রান্সফর্মড পিএসজির সামনে পড়ে তাদের আর সামনে আগানো হলো না। সো আর্সেনাল এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের টপ পজিশনে আছে বলেই যে তারা অনেক দূর যাবে বলে আমরা ধরে নিব, সেই সুযোগও নেই বলেই আমি মনে করি। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগের প্রেডিকশন আসলে নকআউট স্টেজ শুরু হওয়ার পরেই আমার মনে হয় এই প্রেডিকশন অ্যাসেসমেন্টে যাওয়া ভালো। বাই দ্য ওয়ে, আমার একটা হালকা একটা এজ অফ প্রেডিকশনের মধ্যেও একটা টিমকে কোনো এজ দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার প্রেডিকশন ছিল রিয়াল মাদ্রিদ, বিকজ ইটস এ ওয়ার্ল্ড কাপ ইয়ার। দেখা যাক সেখানে কি হয়। তো এই ছিল আজকে আমাদের এপিসোড। লাস্টলি আমাদের, যদি এটা আমাদের ফুটবলের আলোচনার প্ল্যাটফর্ম, বাট স্টিল ক্রিকেটে বর্তমানে একটা খুব হট টপিকস রয়েছে, সেটা হলো মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ার আইপিএল থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। আমি এই বিষয়টার প্রতি আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমি প্রতিবাদ করছি, এবং আমি এটার জন্য ভারতের জন্য ঘৃণাই প্রাপ্য। আমি জেনে বুঝেই বলছি। কেউ বলতে পারেন আমি হেট স্পিচ দিচ্ছি, আমি এখানে হেট স্পিচের আমি কিন্তু দিচ্ছি না, বাট ভারত যা করলো সেটার জন্য একমাত্র ঘৃণাই প্রাপ্য ভারতের। এই বলে শেষ করছি আমি আমার এপিসোড। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।